পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার দমকল মন্ত্রী সুজিত বসুর জামাইকে জিজ্ঞাসাবাদ করছে ইডির দপ্তরে এলেন দমকল মন্ত্রী সুজিত বসুর জামাই রাহুল সিংহ। পুর নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক লেনদেন খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দমকল মন্ত্রীর জামাইকে জিজ্ঞাসাবাদ, এমনটাই ইডি সূত্রে খবর। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসুর জামাই রাহুল সিংকে তলব করলো ইডি। আমরা দেখতে পাচ্ছি রাহুল সিং তিনি ইডির দপ্তরে প্রবেশ করছেন, হাতে কিন্তু ইডির আধিকারিকদের যে নোটিশ, সেই নোটিশ হাতে নিয়ে রাহুল সিং দমকল মন্ত্রী সুজিত বসুর জামাই তিনি কিন্তু ইডি দপ্তরে প্রবেশ করছেন। এবং যেটা ইডি সূত্রের খবর যে গত কয়েকদিনে তদন্ত করে এমনকি একাধিক জায়গায় যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সেই তল্লাশি অভিযান চালানোর সময় যে একাধিক নথি পাওয়া গেছিল এবং তারপর তদন্ত এবং একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, সেখানে কিন্তু সুজিত বসুর পরিবারের একাধিক সদস্যদের নাম সামনে আসে। যেমন কি ইডি সূত্রের খবর সুজিত বসুর মেয়ে, ছেলে এবং স্ত্রীকে তলব করা হয়েছে, তেমনই আমরা দেখতে পাচ্ছি জামাই রাহুল সিং তাকেও কিন্তু তলব করা হলো এবং তিনি ইতিমধ্যেই কিন্তু ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই আমরা ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি। মূলত লেনদেনের হিসেব, কিছু ইনভেস্টমেন্ট, কিছু সম্পত্তি, এই সমস্ত তথ্য সামনে রেখেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি। ক্যামেরায় প্রতীকের সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে এসএসসির একাদশ দ্বাদশের ক্ষেত্রে যে ইন্টারভিউ লিস্ট ইতিমধ্যেই এসেছে, তাতে একাধিক বেনিয়মের অভিযোগ, কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। আর অন্যদিকে জেলে বসে চাকরি বিক্রি করছেন মুর্শিদাবাদের বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। গরাদের আড়াল থেকেই তাহলে চলছে তোলাবাজি, মোবাইল ফোনে স্ক্রিনশট এবং অডিও ক্লিপ প্রকাশ করে, এমনটাই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক? প্রশ্ন তুলে কণ্ঠস্বর পরীক্ষার জন্য ইডির কাছে আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে, হ্যাঁ আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো, হ্যাঁ। আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর বারবার নিজের দিক থেকে নজর ঘোরাতেই এসব করছেন বিরোধী দলনেতা, অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী এত টাকা খেয়ে চাকরি দিয়েছিল যখন ও ক্যাবিনেট মিনিস্টার ছিল, আর এত লোকের ভোটার লিস্টে নাম ঢুকিয়েছিল যে ও শুধু তারই ভয়ে দলটা পরিবর্তন করে চলে গেল, নাহলে ওই জেলে জীবন কৃষ্ণ সাহার মতো ও জেল খাটতো আছে। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লিখেছেন, যখন সৎ বাঙালি তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য ঘাম ও রক্ত ঝরাচ্ছে, তখন এই দুর্নীতিগ্রস্ত টিএমসি প্রতারক জীবন কৃষ্ণ সাহা জেল থেকে সরাসরি তার তোলাবাজি চক্র চালাচ্ছে। জেলে বসেই সাহা ঘুষ পকেটস্থ করছে এবং জাল শিক্ষক নিয়োগ দ্রুত করছে। তাহলে এখানে এসে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক, যেখানে দুষ্কৃতীরা আইনকে রসিকতা এবং জেলকে টিএমসি অফিসে পরিণত করেছে। শুভেন্দু অধিকারী আরও লিখেছেন, ইডিকে অনুরোধ করছে এই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করে দেখুন এবং দোষী প্রমাণিত হলে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মামলাগুলি পশ্চিমবঙ্গের বাইরে সরানোর চেষ্টা করুন। শনিবার রাতেই একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য কল ফর ভেরিফিকেশনের তালিকা এসএসসি প্রকাশ করেছে। আর সেই তালিকাকে ঘিরেই কিন্তু একের পর এক বিতর্ক, যার প্রেক্ষিতে একাধিক অডিও ক্লিপ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। আপনার সাথে যোগাযোগ করার জন্য ওই যে পীযূষ কান্তি বাবুকে অনেকবার ফোন করে করে আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, খবরও পাচ্ছি না কি করে, সেই জন্য ওনাকে ফোন করে কষ্টে আপনি ফোন করেছেন স্যার। ঠিক আছে, আমি আমার এখন অসুবিধা নাই, আমি এখন যেটা তাড়াতাড়ি বেরোতে হবে উদ্ধার করতে হবে, এই জন্য আমি চেষ্টা করছি আমার কোনো লয়ার দিয়ে যেতে। এখন এমনিতে কিচ্ছু নাই গো, আমার না কোনো এত এইভাবে যদি আমাকে হঠাৎ করে টেনে নিয়ে চলে যায়, অবাক হয়ে গেলাম। হঠাৎ করে কি আমার হঠাৎ করে সেই একই জিনিস, একই মানুষকে কত কথা, একটা সিবিআই ধরলো, একবার ইডি হচ্ছে, যখন ধরবি তো একসঙ্গে ধরলে। শুভেন্দু অধিকারীর সঙ্গে কতজন বিজেপি বিধায়ক রয়েছেন আগে সেটা নিশ্চিত করুন, কি বললেন পাল্টা কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, দেখুন। একমাত্র যদি অস্বচ্ছ তালিকা থেকে থাকে সেটা হচ্ছে বিজেপির বিধায়ক তালিকা।
77টা এমএলএ নিয়ে এসেছিল, শুভেন্দু নিজে এখন বলতে পারবে না ওর সাথে ওর দলের কজন বিধায়ক আছে। বাকি সমস্ত তালিকা স্বচ্ছ। যদি কোথাও মনে হয় তালিকা অস্বচ্ছ রয়েছে, অসঙ্গতি রয়েছে, কোর্টের দরজা সবার জন্য খোলা আছে। শুভেন্দু অধিকারী কোর্টে যাক, কিন্তু আগে নিজের দলের কাছে তালিকা জমা দিক যে কতজন বিধায়ক ওর সাথে আছে, কতজন শ্রমিক ভট্টাচার্যের সাথে আছে, কতজন সুকান্ত মজুমদারের সাথে আছে, আর কজন দিলীপ ঘোষের সাথে আছে। এদিকে বেলেঘাটায় এবার অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও। কাজের চাপ নিতে পারছি না বললেন অনিমেষ নন্দী নামে ওই বিএলও। তাকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সেখানে যান ইআরও এবং পুলিশ। অন্যদিকে নানান অভিযোগে এদিনও ক্ষোভ উগড়ে দিলেন বিএলওদের একাংশ। আমি সত্যি আর ওয়ার্ক প্রেশার নিতে পারছি না। আমাদের জীবনটা আগে না কাজটা আগে। রবিবারের মধ্যেই সমস্ত এনুমারেশন ফর্ম বিলি করতে হবে। শনিবারের বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের বৈঠকে। ফলে একদিকে কমিশনের বেঁধে দেওয়া ডেডলাইন, অন্যদিকে কাজের প্রচণ্ড চাপ, যার জেরে জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভের পারদ চড়ছিল আগে থেকেই। আর এই আবহেই সুপারভাইজারদের সঙ্গে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের এক বুথ লেভেল অফিসার। নাম অনিমেষ নন্দী। কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের 205 নম্বর পার্টের বুথ লেভেল অফিসার তিনি। যে ওয়ার্ক প্রেশার নিতে পারছি না, প্রচন্ড আমার কাল থেকে শরীরটা খারাপ, জ্বর মতো। আজকে একটা মিটিং ছিল, আমি এসেছিলাম। এসে কথা বলতে বলতে হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে যায়, পড়ে যায়। সকালে উঠে বাড়ি ঘোরা, তারপরে রাত্রে প্রায় রাত জেগে কাজ করা। পরিবারের দাবি শনিবার রাত থেকেই জ্বরে ভুগছিলেন ওই বিএলও। এরই মধ্যে রবিবার সুপারভাইজারের সঙ্গে বৈঠক ছিল 34 নম্বর ওয়ার্ডের সমস্ত বিএলওদের। সেখানে উপস্থিত ছিলেন অনিমেষ নন্দীও। অভিযোগ, বৈঠক চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে বেলেঘাটার ডিভাইন নার্সিংহোমে নিয়ে আসা হয়। আজ সকাল থেকে ওনার শরীর অত্যন্ত খারাপ। কালকে রাতেও জ্বর ছিল, ওষুধ খেয়ে বারবার বলছিল আমি যেতে পারছি না, কিন্তু তারপরেও জোর করে নিয়ে আসা হয়েছে, যার ফলে এটা হয়েছে। একদিকে যখন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বুথ লেভেল অফিসার, তখন বাইরে কাজ সংক্রান্ত একাধিক সমস্যাকে কেন্দ্র করে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন অন্যান্য বিএলওরা। আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছি, হয়তো আমার মনে হচ্ছে আমি সেরিব্রাল অ্যাটাক হয়ে আমি মারা যাব। আমাকে রীতিমতো এরকম প্রেসারে ফেলা হচ্ছে। কারোর দাবি মানসিক চাপ, কারো মনে আবার প্রশ্ন উঠছে প্রযুক্তিগত সমস্যা হলে তার দায় নেবে কে। 9 তারিখের পরে যখন ড্রাফট রোল বেরোবে, যে নামগুলো কেটে যাবে, যেগুলো আমাদের জন্য হবে না, ডিউ টু ইসিআর জন্য হবে, তার দায় ভাই কি ইসিআর নেবে? আমাদের তো বাড়ি বাড়ি লোক চলে যাবে, আমাদের মেন্টাল হ্যাকেল করবে, আমাদের শারীরিক ফিজিক্যালি হ্যাকেল করবে, তখন তার দায় কে নেবে? একদিকে বিএলওদের একাংশের ক্ষোভ বিক্ষোভ, অন্যদিকে এই নিয়েও তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। স্বাভাবিক তো, এই ঘটনা তো আমরা বারবার করে বলছি, বিজেপিকে ভোট চুরি করে জেতাতে হবে। তার জন্য 2 বছরের কাজকে 2 মাসের মধ্যে করতে হবে। এই অমানসিক পরিশ্রম হচ্ছে এক একটা বিএলওদের। অনেকের বয়স হয়েছে, স্কুল শিক্ষক, অনেকে ভালো করে হাঁটতেও পারছেন না, এখন বলছে ডেটা এন্ট্রির কাজও করতে হবে। তাহলে নির্বাচন কমিশন কি করবে? আমি ওই বিএলও সুস্থতা কামনা করি, তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন। আচ্ছা, বিহারেও তো এসআইআর হলো, বিক্ষোভ দেখেছেন, অসুস্থতা দেখেছেন, তো পশ্চিমবঙ্গে এত বিক্ষোভের কারণ কি? হ্যাঁ, প্রক্রিয়াটায় চাপ আছে, যারা কাজ করছেন চাপের মধ্যে কাজ করছেন। এদিকে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এখনো পর্যন্ত কত এনুমারেশন ফর্ম বিলি হয়েছে তার তথ্য পেশ করল নির্বাচন কমিশন, যেখানে দেখা যাচ্ছে রবিবার রাত 8টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ফর্ম বিলি হয়েছে 99.42%। শিবাশিস মৌলিক, রুমা পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।